নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএর আপডেটটা কি, সর্বশেষ খবর কি? গতকাল পর্যন্ত যা খবর, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে সরাসরি অন্য কোনো বেঞ্চ বা জাস্টিস করলের বেঞ্চে মেনশন এখনো পর্যন্ত করেনি। আজকে করবে কিনা জানি না, কিন্তু গতকাল পর্যন্ত করেনি। আমি আজকের এই প্রতিবেদনে খুব ইন্টারেস্টিং দুটো তথ্য আপনাদের কাছে পেশ করবো ডিএ সংক্রান্ত ব্যাপারে, তারপর মডিফিকেশন অ্যাপ্লিকেশন সংক্রান্ত রাজ্য সরকার যে ভাঁজটা মেরেছে সুপ্রিম কোর্টে গিয়ে, সেটা নিয়ে খুব ইন্টারেস্টিং কিছু তথ্য আপনাদের কাছে পেশ করব। প্রথমত বলি যে রাজ্য সরকার আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি 16 তারিখ, জুলাই মাসে 15 দিন চলে গেছে। 27শে মে মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে, 27শে জুন মডিফিকেশন অ্যাপ্লিকেশন তারা সুপ্রিম কোর্টের কাছে দিয়ে দুটো তথ্য চেয়েছিলেন। তথ্যটা কি? সেটা হচ্ছে, তথ্য নয় মানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন যেটা করেছেন, স্পেশাল লিভ পিটিশন সি নাম্বার 22,628 থেকে 22,630 সব 222, অর্থাৎ 2022-এ যে যখন হাইকোর্ট রায় দিয়ে দিল যে ডিএটা দিতেই হবে, তখন স্পেশাল লিভ পিটিশন সরাসরি রাজ্য সরকার গিয়ে করেছিল সুপ্রিম কোর্টে 2022-এর নভেম্বর মাসে। সেই স্পেশাল লিভ পিটিশনের নাম্বার হচ্ছে 226282 22630 স্পেশাল লিভ পিটিশন। অর্থাৎ আমরা কলকাতা হাইকোর্টের যে 6টা এবং স্যাট মিলিয়ে যে 6টা রায় বারবার ডিএ মানুষের অধিকার যে রায়টা হয়েছে, সেই রায়টাকে মানি না, এটাকে বাতিল করা হোক, কলকাতা হাইকোর্টের রায়। সেই যে আবেদনটা 2022-এ করেছিল নভেম্বর মাসে। তারপর 2023 গেছে, 24 গেছে, 2025-এর 6 মাস, মানে 12 12 24 6 30, তার আগে 2 মাস, প্রায় 32 মাস সব মিলিয়ে। নানান কায়দায় আপনারা জানেন মনু সিংভিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক তার দায়িত্ব পালন করেন, অর্থাৎ 15টা ডেটকে ডেফার তারিখ পে তারিখের কালচার করে শেষ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে প্রতারিত করে একটা চোরেদের সরকার নবান্নে যারা বসে রয়েছেন। আমি আজকে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যে স্পেশাল লিভ পিটিশনটা, এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা রাজ্য সরকার করেছিল, আমি তার হেডলাইনটা একটু আপনাদের পড়ে শোনাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে লিখেছেন অ্যাপ্লিকেশন ফর মডিফিকেশন, অর্থাৎ যে রায়টা 16ই মে 2025-এ জাস্টিস করল দিয়েছেন যে 25% মিটিয়ে আপনারা আসুন, সেইখানে দাঁড়িয়ে এই অ্যাপ্লিকেশনটা করেছে অ্যাপ্লিকেশন ফর মডিফিকেশন অ্যান্ড, ভালো করে খেয়াল করুন, অ্যান্ড এক্সটেনশন অফ টাইম ইন ফিক্সড ইন টার্মস অফ অর্ডার ডেটেড 16 মে 2025। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা মডিফাই করুন আর সময়টাকে এক্সটেন্ড করুন। একসঙ্গে দুটো ভাঁজ মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। এবং এটা করতেও তো রাজ্য সরকার কয়েক লক্ষ টাকা খরচা করেছেন, ইফ নট ক্রোর্স। সেটা তো বারবার আমরা বলি, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আমার হাতে রয়েছে। আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বলি, ডিএর সর্বশেষ আপডেট তো বলেছি যে 15 তারিখ পর্যন্ত তারা মেনশন করেননি জাস্টিস করলের বেঞ্চে। শেষ পর্যন্ত আমার যা ধারণা এখন মনে হচ্ছে, সমস্ত আইনজীবীদের সঙ্গে সারা সকাল বিকেল দুপুর সব সময় কথা বলে আমি যেটুকু বুঝতে পেরেছি, রাজ্য সরকার হয়তো স্পেশাল মেনশন করলেই জাস্টিস করলের বেঞ্চে যাবে। রাজ্য সরকার যেটা চেষ্টা করছে সেটা কিন্তু সাংঘাতিক আরও এক ধরনের প্রতারণা। অর্থাৎ এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের একটা উত্তর, এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের একটা উত্তর প্রতিপক্ষ শিবির, যে 3টি সংগঠন মূলত এই মামলাটা লড়ছেন, তাদের তরফ থেকে একটা দেওয়ার জন্য আবেদন করা হোক। তাহলে কী হবে, আর একটা সময় পাওয়া যাবে, একটা ডেট এক্সটেন্ড করা যাবে মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জবাব দেওয়ার জন্য। তখন সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা একটা হলফনামা দিন, এবং সেই হলফনামার জন্য আরেকটা ডেট পাওয়া যাবে 4 আগস্টে, তাহলে শুনানিটাকে পেন্ডিং করা যাবে। মস্তিষ্কে কি ক্ষুরোধার শয়তানি মহিলারা রয়েছে, ওই মহিলা এবং কিছু আইনজীবীকে নিয়ে শয়তানিটা করছেন। অর্থাৎ এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জবাব দেওয়ার জন্য একটু টাইম কিল করা, এতদিন ধরে মনু সিংভির হয়নি টাইম কিল করার প্রক্রিয়া। জাস্টিস চন্দ্রচূড়ের আমলে 15 বার ডেট এক্সটেন্ডেড হয়েছে, 3 মাস 4 মাস 6 মাস। জাস্টিস ঋষিকেশ রায়টায় যারা মহামান্য বিচারপতিরা ছিলেন আপনারা জানেন, আমি আর সেটা ঘাঁটতে চাইছি না। গ্লানি বাড়ে যখন এই তারিখ পে তারিখের কালচারে, যখন হতভাগ্য পেনশনার, হতভাগ্য সরকারি কর্মচারী, রিটায়ার্ড সরকারি কর্মচারীদের প্রতারিত করে একটা সরকার সেই কাহিনী বর্ণনা করতে। কিন্তু দেখুন, একটু চিন্তা করে দেখুন, 27 তারিখের মধ্যে মেটানোর কথা ছিল, তার জন্য আদালত অবমাননার মামলা ইতিমধ্যে কেস ফাইল হয়ে গেছে, এবং অন্যান্যরাও প্রস্তুতি কমপ্লিট করছে। সেই সময়ে মডিফিকেশান অ্যাপ্লিকেশানের মধ্যে এই দুটো ভাঁজ দিয়ে, আমি সেটা দিল্লির এক আমার আইনজীবী বন্ধু, আমি তার সঙ্গে কথা বলি, আমি আপনাদের বলছি,
রাজ্য সরকার যেটা চাইছে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে একটা জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবার মানে অন্য পক্ষের আইনজীবীরা আবেদন করুন, তখন আবার তার একটা ডেট দিয়ে তখন আদালত বলবে যে আপনার একটা জবাব দিন, একটা হলফনামা দিন। এবার এই হলফনামা দেওয়ার জন্য আরেকটা ডেট পড়বে, তখন ওই 4 আগস্ট মূল যে ডিএ মামলাটা সেই শুনানিটা পিছিয়ে যাবে। চালাকি আর শয়তানিটা কতটা বুঝতে পারছেন? এটা আইনজীবীদের মহলের ধারণা যে রাজ্য সরকার চাইছে যে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের হলফনামা দিয়ে জবাব দেওয়ার জন্য আর একটু টাইম কিল করা। দেখুন, কোটি কোটি টাকা খরচা হচ্ছে একটা সরকারের। আমি এর আগেও বারবার এই কথাটা আপনাদের বলি, কত কোটি টাকা, কয়েকশো কোটি টাকা খরচা করেছেন আইনজীবীদের জন্য এই সরকার, শুধু এইসব মামলাগুলোকে ডেফার আর ডিলে করার এই প্রক্রিয়া, টেকনিক্যাল কায়দাগুলো করার জন্য। আমি আপনাদের বলেছি যে একজন আইনজীবীর একটা বিল আমার হাতে আছে, যেখানে 1 কোটি টাকার বিল পেমেন্ট হচ্ছে 93 লক্ষ টাকা একটা বিলে, অনলি ওয়ান বিলে। 7 লক্ষ টাকা এতে দেওয়া হচ্ছে, টিডিএস কাটা হচ্ছে। তো এরকম একাধিক বিল আছে, হাজারে হাজারে বিল রয়েছে। এবার ভেবে দেখুন একটা সরকার কীভাবে শুধুমাত্র লোককে ঠকানোর জন্য কায়দাগুলো করছে। আমি হাতে প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ নিয়ে কথা বলছি। যেমন আজকে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা নিয়ে গেলাম, যে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে সরকারের ইন্টেনশনটা কী। দেখুন, 14 তারিখ কোর্ট খুলেছে, 15 তারিখ সুপ্রিম কোর্ট, সেখানে রাজ্য সরকার মেনশন করলো না। রাজ্য সরকার অপেক্ষা করছে যে প্রতিপক্ষের আইনজীবীরা কবে এর লিখিত জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটা পারমিশন চাইবে, তখনই আবার একটা ডেট নিয়ে নেওয়া যায়। তাহলে 4 আগস্টে মূল ডিএ মামলা শুনানিটা পিছিয়ে যাবে। যাই হোক, এই প্রতারণার ইতিহাস নবান্নের 14 তলার মহিলা, প্রতারক মহিলা বলি বারবার করে, ওই প্রতারক মহিলা আবার লোক ঠকানোর নানান প্রক্রিয়া করছেন। আজকে যখন ওই প্রতিবেদন পেশ করছি তখন ভাবছি যে কলকাতার রাস্তায় হাঁটার জন্য যে মিছিলটা করছেন সেখানেও হয়তো কয়েক কোটি টাকা খরচা করে দিচ্ছেন। সে করুন, সে তার এখন কিভাবে কি করবেন, সরকার চালাবেন জানি না, কিন্তু মানুষ তো আলটিমেটলি দিনের শেষে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাদের কাছে আজকে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন যে পয়েন্টগুলো আমি নিজে বারবার করে পড়েছি, পড়ে আমার মনে হয়েছে ছলনা, চাতুর্য, প্রতারণা রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে, মিথ্যে কথা রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে। এইটার জবাব দেওয়ার জন্য কি যারা আইনজীবী তারা তৈরি হচ্ছেন? ভাস্করবাবু বললেন যে আমাদের প্রস্তুতি শেষ, মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জবাব আমরা তৈরি করে ফেলেছি ইতিমধ্যে, এবং আমরা রাজ্য সরকার যে সময় যেভাবে মুভ করবে আমরা পরিস্থিতি অনুযায়ী আমাদের মুভমেন্ট হবে। সবটা ভাস্করবাবু খুলে বললেন না, না বলাটাই স্বাভাবিক, কারণ রাজ্য সরকার তাদের গতিবিধি জেনে যাক সেটা তো যে কোনো আইনজীবীরা চাইবেন না। স্বাভাবিকভাবে ভাস্করবাবুরা, সংগ্রামী যৌথ মঞ্চ যারাও এর জবাব প্রস্তুত করেছেন তারাও চাইছেন না প্রকাশ্যে সব কিছু বলতে, কিন্তু যতটুকু বললেন সেটাও খুব অর্থবহ। যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ছত্রে ছত্রে যে প্যারাগ্রাফে যে তথ্যগুলো লুকোনো আছে, মানে যে তথ্যগুলো বলা আছে, প্রত্যেকটার জবাব একদম তথ্য দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রস্তুত করে রাখা হয়েছে। আমি আজকে সরাসরি আজকের এই প্রতিবেদনে সরাসরি ভাস্করবাবুর কাছে নিয়ে যাবো। ভাস্করবাবু কী বললেন এই বিষয়টা নিয়ে শুনুন। নমস্কার ভাস্করবাবু, আমি সন্ময় বলছি। নমস্কার দাদা। হ্যাঁ, বলছি প্রায় জুলাই মাসের অর্ধেক চলে গেল। জুন মাসের 27 তারিখের মধ্যে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার কথা ছিল, আর মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার সুপ্রিম কোর্টে, গতকাল পর্যন্ত যা খবর, যে সুপ্রিম কোর্টে আলাদা করে এখনো পর্যন্ত মেনশন করেনি, অর্থাৎ কন্টেম্প থেকে বাঁচার উছিলা এটা পরিষ্কারভাবে করছে এটা মনে হয়েছে। আমি মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা নিয়ে আপনাকে প্রশ্ন করবো। আপনাদের হাতেও তো নিশ্চয়ই রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গিয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, আর সেটা আপনি পড়ে আপনার কি মনে হয়েছে? মানে আমি আইনজীবীদের সঙ্গে কথা বলছি, আপনার ওপিনিয়নটা একটু জানতে চাই। দেখুন, আমার ওপিনিয়ন হচ্ছে যে কথাগুলো নিয়ে তারা দীর্ঘদিন থেকে, আমরা ধরুন প্রায় 2.5 বছরের উপর থেকে আন্দোলন করছি। সেই আন্দোলনের আমরা যে ন্যারেটিভ দাঁড় করিয়েছি যে সরকারের কাছে পয়সা আছে, সরকার দিতে চাইছে না, সদিচ্ছার অভাব, এইটাকে কাউন্টার করার জন্য তারা পাড়ায় বা টিভি চ্যানেলে যে কথাগুলো বলে, যেগুলোর সাথে কোনো তথ্যগত কোনো মিল নেই, সেই কথাগুলোই সুপ্রিম কোর্টেরও বলার চেষ্টা করেছে। যেগুলোর সাথে ডিএর কোনো সম্পর্ক নেই সেসব বিষয়গুলোকে দেখিয়ে বলেছে যে আমার কাছে পয়সা নেই, অথচ তার উল্টো তথ্য আমরাও পেশ করবো, আমাদের কাছে সব রেডি আছে। সরকারিতে দেওয়া তথ্য, সেন্ট্রাল এবং রাজ্য সরকারের দেওয়ার বিভিন্ন তথ্য, সেটা রাজ্যের মানে আর্থিক বৃদ্ধি হোক, সেটা জিএসটি কালেকশন হোক, সেটা কেন্দ্রের কাছ থেকে পাওয়া অর্থের পরিমাণ হোক, সেই সমস্তগুলোই আমাদের কাছে আছে এবং প্রত্যেকটাই হচ্ছে কর্মচারীদের পেপারে যাবে। একটা কথা খুব পরিষ্কার করে বলতে দিতে পারি যে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেই যুক্তির কোনোটাই টিকবে না। যেমন দেখবেন যে এরা কথায় কথায় বলে যে আমরাই একমাত্র পেনশন দিই, অন্য কেউ পেনশন দেয় না। বিষয়টা হলো যে
আমাদের রাজ্যে এখনো পর্যন্ত পুরাতন পেনশন স্কিম লাগু আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে পুরাতন পেনশন স্কিমে কিন্তু আরো অনেক রাজ্য ফেরত গেছে, কারণ নতুন নিউ পেনশন স্কিমে যে পরিমাণ এট এ টাইম ইনভেস্টমেন্ট রাজ্য সরকারকে করতে হচ্ছে সেইটাকে পুরানো পেনশন স্কিমে তার পরিমাণটা অনেকটা কম, যে কারণে সেটা অনেকে মানে পিছনটাতে ফিরে গেছে। এরা কিন্তু সেটাকে উল্লেখ করেনি। আমরা অবশ্যই সেগুলোকে উল্লেখ করব, এবং তার সাথে জিএসটি কালেকশন থেকে শুরু করে সরকারের ইনকাম বাড়ছে, কিভাবে আর্থিক প্রগতি হচ্ছে, সেই কথাগুলো মুখ্যমন্ত্রী নিজে যে তথ্য কয়েকদিন আগে ফেসবুক এবং টুইটারে মানে দিয়েছেন, সেগুলোকেও আমাদের পক্ষ থেকে তুলে ধরা হবে। যে উনি যেখানে নিজে বলছেন, একদিকে তার সরকার সুপ্রিম কোর্টে দিয়ে পরে বলছে আমরা আর্থিকভাবে দেউলিয়া, অথচ তার কয়েকদিন পরই মুখ্যমন্ত্রী নিজে মানে ফেসবুক টুইটারে ঘোষণা করছেন যে আমাদের আর্থিক স্থিতি খুব ভালো, আমাদের সময়ে মানে ওনার সময় নাকি রাজ্যের আর্থিক স্থিতি অভাবনীয় উন্নতি হয়েছে। এই যে বৈপরীত্যের জায়গাগুলো ওনারা তৈরি করছেন, আমরা প্রত্যেকটা পয়েন্ট যুক্তি দিয়ে দিয়ে খণ্ডন করবো, এটুকু নিশ্চিত। আর আরেকটা কথা ওনারা বলেছেন যে এলটিসি দেওয়ার কথা, মানে 10 বছর এবং 5 বছর পর সরকারি কর্মচারীদেরকে দেওয়া হয় ঘুরতে যাওয়ার অ্যালাউন্স। আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের লক্ষ লক্ষ পেনশনার, তারা কি কোনো এলটিসি সুবিধা পান? যারা মানে বিভিন্ন সরকারি অধিগৃহীত সংস্থাতে চাকরি করেন, তারা কি সেই সুবিধা পান? তারা তো কেউ পান না। তাহলে এই অর্ধসত্য কথাগুলো সুপ্রিম কোর্টের কাছে কেন তুলে ধরা হচ্ছে, সেই প্রশ্নও আমরা রাখবো। এবং বিভিন্ন সেন্ট্রাল স্কিমের পয়সা কমানোর কথা বলা হয়েছে, অথচ আমরা যখন মুখ্য সচিবের সাথে বসেছিলাম আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কর্মচারীদের পয়সা তো আর মানরেগা ফান্ড থেকে আপনি দিতে পারেন না, বা স্বাস্থ্য খাতে যে পয়সা আছে সেখান থেকে আপনি দিতে পারেন না। এই পয়সাটা মানে অর্থ কমিশনের মাধ্যমে যে টাকা আসে সেখান থেকে আপনি দিতে পারেন। সেই বাবদ কোনো অর্থ কি বাকি আছে? ওনারা বলেছিলেন যে সেই বাবদ কোনো অর্থ বাকি নেই। 2024 সালের মানে ডিসেম্বরেও আমরা বৈঠকে বসেছিলাম নবান্নে, তখনও পর্যন্ত বলেছেন যে না, অর্থ কমিশনের কাছ থেকে কোনো পয়সা বাকি নেই। অর্থাৎ যে ফান্ড থেকে কর্মচারীদের বেতন এবং ডিএর টাকা আসে কেন্দ্রের কাছ থেকে, ঘাটতিটা পোষায় রাজ্য সরকার, এই বাবদ কোনো অর্থ কিন্তু বাকি নেই। এই তথ্য আমরা তুলে ধরবো। এবং অর্থ কমিশনের কাছ থেকে সারা দেশের মধ্যে অর্থ প্রাপ্তির দিক থেকে পশ্চিমবঙ্গ 2 নম্বর স্থানে আছে। সুতরাং কেন্দ্রীয় বঞ্চনার যে কথা ওনারা তুলে ধরার চেষ্টা করছেন, এটা কেন্দ্রীয় এই তথ্য কিন্তু এই কথাকে খণ্ডন করছে। কেন্দ্রীয় বঞ্চনা মানে কেন্দ্রীয় বরাদ্দ সেই সব প্রকল্পে কমানো হয়েছে যেসব প্রকল্পে মাস স্কেলে দুর্নীতি হয়েছে এই রাজ্য সরকারের আন্ডারে। আমার একটা জিনিস আপনার কাছে একটু প্রশ্ন আছে এই এই পার্টিকুলার বিষয়, সেটা হচ্ছে ডিএ প্রাপ্তি, ডিএ মানে আমি বলছি সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ারটা দেখিয়ে ফিনান্স কমিশন থেকে টাকা আদায় করা, এই পার্টটাতে একটু অবহিত করবেন। এটা নিয়ে একটু মানে আমি একটু জানতেও চাই। বহু মানুষের প্রশ্ন আছে যে সরকার, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা আদায় করছে, অথচ রাজ্য সরকারি কর্মচারীদের সেই জায়গাটাতে তার প্রাপ্য মেটাচ্ছে না। এটা একটু অবহিত করবেন। এই ব্যাপারটা কি হয় দেখুন, মানে এখন দেখবেন যে ফিনান্স কমিশন মানে মিটিং এ ডাকছে, মুখ্যমন্ত্রী মানে যাচ্ছেন না, কি করছেন মিটিং গুলোকে, মানে হিসেবটা কিরকম হয় আমি খুব ছোট করে বলছি। যে ধরুন না, আগামী 3 বছরে সরকারের কোন হেডে কত খরচা হবে, এবার তার এক্সপেন্ডিচার দেওয়া হলো। সরকার বললো যে আমার মানে সম্ভাবিত ইনকাম হচ্ছে এই হবে। এবার ইনকাম এবং এক্সপেন্ডিচার তার যে ঘাটতিটা হয়, সেই ঘাটতিটা অনেকটাই সেন্ট্রাল গভর্নমেন্ট পুষিয়ে দেয় একটা রাজ্যের ক্ষেত্রে। এটা বিভিন্ন রকম ভাবে হয়। এবার ধরুন হিসেব দিল যে 2023-24 অর্থবর্ষে আমার কর্মচারীদের বেতন এবং পেনশন খাতে 74,000 কোটি টাকা খরচা হবে। এবার এই 74,000 কোটি টাকা খরচা ধরে পরে দেখা গেল যে বাজেটের যে ঘাটতি পড়ছে, মানে এই মানে পরিকল্পনার যে ঘাটতি, সেই ঘাটতির পরিমাণ যা দাঁড়ালো, সেন্ট্রাল সেই ঘাটতিটাকে মিটিয়ে দিল। কিন্তু রাজ্য সরকার করলো কি, এই বেতন এবং পেনশন খাতে মানে 74,000 কোটি টাকা খরচা না করে সে 65,000 কোটি টাকা খরচা করলো। তাহলে মানে কমিশনের কাছে যে হিসেব বেশ করেছিল তারা, অর্থ কমিশনের কাছে, ফিনান্স কমিশনের কাছে, তার থেকে 9,000 কোটি টাকা কম খরচা করলো। তাহলে এই যে 9,000 কোটি টাকার হিসেব দিয়ে তুমি তার বাবদ কেন্দ্রের কাছ থেকে অর্থটা নিয়ে এলে, সেই খরচা হলো না, এবং সেই খরচাটাকে তারা অন্য জায়গায় খরচা করছে। এই কথাটাই আমরা তুলে ধরছি, এবং এই কথাটা কিন্তু ওরা বৈঠকের মধ্যে খণ্ডনও করতে পারছে না কোনো অফিসার। মজার বিষয় হচ্ছে এটা ভালো হয়েছে যে এই প্রশ্নগুলো তুলেছে। এই প্রশ্নগুলো আমরাও সুপ্রিম কোর্টের কাছ থেকে তোলার সুযোগ পাবো, যদিও আমরা এই প্রসঙ্গে যেতে চাই না, কারণ সুপ্রিম কোর্টও আমার মনে হয় না যে বিষয়গুলো শুনবেন বলে। কর্মচারীদের এটা আইন স্বীকৃত পাওয়ার অধিকার, সুতরাং তাকে মেটাতে হবে। দরকার হলে ঘুটিবাটি বিক্রি করে উনি মেটাবেন, এর বাইরে অন্য কোনো কথা আমরা শুনতে রাজি নই। সেই উদ্দেশ্য নিয়েই আগামী 28 তারিখ আমরা বড় কর্মসূচি ডাক দিয়েছি, নবান্ন চলো ডাক দিয়েছি। রাজ্যের সকল পেনশনার এবং কর্মচারীদের কাছে আবেদন থাকবে যে ওই দিন পথে নামুন। পথে নামলে পরে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের কর্মচারীদের এই দুর্দশার একটা বড় কারণ আমাদের আলস্য, আমাদের আন্দোলন বিমুখতা। আমরা যদি আন্দোলনমুখী হতাম, এই সরকার এসব করার সাহস পেত না। যে কারণের জন্য আমরা এই কোর্টের দিকে তাকিয়ে আছি।
অন্যের ভরসাতে আছি, এসব নানা রকমের ইকুয়েশন আমাদের মধ্যে কাজ করছে। এর এর এই বদল, এর ব্যবস্থার বদলের প্রয়োজন মানে করতে হলে সরকারি কর্মচারীদেরকে পথে নামতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। একটা প্রশ্ন আপনার কাছে, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে 28 তারিখ যে নবান্ন চলো অভিযানটা ডাক দিয়েছেন এবং আপনারা সরকারের বিভিন্ন স্তরের কর্মচারীদের সামিল হওয়ার জন্য আহ্বান করেছেন এবং সেটা জমাটো বাঁধছে যা খবর পাচ্ছি, এক্স্যাক্টলি কোথা থেকে শুরু হবে অভিযানটা? এটা শুরু হবে হাওড়া স্টেশন থেকে, বেলা 12টার সময় আমরা শুরু করব। আমরা নবান্নের অভিমুখে যাব। এবার পুলিশ যেখানে আটকাবে, আমরা সবাইকেই বলছি যে আপনারা রাত্রি থাকার প্রস্তুতি নিয়ে আসুন। যেখানে পুলিশ আটকাবে, যতক্ষণ না দাবি আদায় হচ্ছে আমরা সেখান থেকে নড়বো না, এই মানসিকতা নিয়ে আসুন। আসবেন 2টোর সময় চলে যাবেন, মানে মুখ দেখানো হয়ে গেল, এই মানসিকতা নিয়ে আসবেন না। নিজের অধিকার অর্জন করতে আসছেন, সুতরাং অধিকার অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করা প্রয়োজন, কর্মচারীরা সেই দিন সেই ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়েই পথে নামুক, এটাই চাই। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ।